পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আর বেশি দিন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী থাকছেন না। মানে এখনো তাকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলাটা ঠিক হচ্ছে কিনা, ঠিক কি প্রক্রিয়ায় তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে কাজ করবেন এবং 1 বছরের জন্য ছুটিতে চলে যাবেন, সেটা দেখার জন্য আর কয়েকদিন মাত্র অপেক্ষা। কারণ খলিলুর রহমান এরই মধ্যে নির্বাচনে জয়লাভ করে জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। এবছর বাংলাদেশ যে অঞ্চলের সদস্য, সেই অঞ্চল থেকেই কোনো একটি সদস্য রাষ্ট্রের জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে নিযুক্ত হওয়ার কথা ছিল। আওয়ামী লীগ আমল থেকেই এই বিষয়ে বাংলাদেশ প্রস্তুতি শুরু করে। এরপর ইউনূস সরকারের আমলে এসে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের নামও সে সময় পাঠিয়ে রাখা হয়েছিল। কিন্তু খলিলুর রহমান কি করে তারেক রহমানের সরকারে এসে ইউনূস সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ ফেলে সরাসরি পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন, সেটা যত না বিস্ময়কর, তার চেয়েও বিস্ময়কর যে তিনি দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই যে জাতিসংঘের সভাপতি পদে তিনি যাতে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং এজন্যে সারা পৃথিবীতে বেরিয়ে বেড়ান, মানে রাষ্ট্রীয় খরচে ভোট চেয়ে বেড়ান, সেই দায়িত্ব অর্পণ করেন। এরপর খলিলুর রহমান বলতে শুরু করেন যে প্রধানমন্ত্রীর নির্দেশনা ক্রমেই তিনি সারা পৃথিবীতে ঘুরছেন এবং বাংলাদেশ যাতে জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতি পদে নিযুক্ত হতে পারে, সেটাকে সবচেয়ে বড় অগ্রাধিকার ধরে নিয়ে বাংলাদেশ সরকারের তিনি ওই অনুযায়ী প্রধানমন্ত্রীর নির্দেশনা ক্রমে কাজ করছেন। এরপরে আরো বিস্ময়কর বিষয় হয়ে দেখা দিল যে নির্বাচনের মাত্র কদিন আগে, কারণ বোঝা যাচ্ছিল বাংলাদেশই জয়লাভ করবে, বাংলাদেশের প্রার্থিতাকে শক্তিশালী করতে যেমন প্যালেস্টাইন গত বছরেই তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছিল এবং বোঝা যাচ্ছিল যে বাংলাদেশই এ দফায় এই অঞ্চল থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে নিযুক্ত হতে যাচ্ছেন, তখন জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্য দেশে একটির পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল যে একজন দায়িত্বরত পররাষ্ট্রমন্ত্রী কি করে জাতিসংঘের এমন একটা ব্যস্ত পদে, গুরুত্বপূর্ণ পদে 1 বছরের জন্য দায়িত্ব পালন করবেন। কারণ একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী তো সেই দেশটির স্বার্থ সংশ্লিষ্ট কাজেই ভীষণ ব্যস্ত থাকার কথা, তিনি জাতিসংঘকে সময় দেবেন কি করে? তখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে বসে বলে দিয়েছেন যে তার সঙ্গে তার প্রধানমন্ত্রীর কথা হয়ে গেছে, তিনি 1 বছরের জন্য ছুটিতে যাবেন। মানে পররাষ্ট্রমন্ত্রিত্ব ত্যাগ করারও বিষয় নাই, তিনি ছুটিতে যাবেন এবং জাতিসংঘের এই দায়িত্বটা পালন করবেন। মানে তারেক রহমানের সঙ্গে এমন একটা রফা কিসের বিনিময়ে খলিলুর রহমান করে নিতে পারলেন? মানে ভাবেন, একদিকে তার একটা টালমাটাল সরকারে পররাষ্ট্রমন্ত্রী থাকাটা যখন ক্রমাগতভাবে জটিল হয়ে উঠছে, মানে ভারত, চীন, আমেরিকা সহ পশ্চিমের সব দেশ, এমনকি জাপান পর্যন্ত এসে এখন ব্যবসা চেয়ে বাংলাদেশের ওপর ব্যাপক চাপ প্রয়োগ করছে। আজকেও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে জাপানের একটি প্রতিনিধি দল। অন্যদিকে এই যে খলিলুর রহমান, মানে তার তো বাংলাদেশটাকে বিক্রি করে দেওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যেই চুক্তি তিনি করেছেন, এরপর তার আসলে একটা বাংলাদেশ থেকে সসম্মানে বিদায় না নিলে ক্যারিয়ারটা একরকমের শেষ হয়ে যাবে, সেটা নিশ্চিত ছিল। কিন্তু খলিলুর রহমান অতি উচ্চাকাঙ্ক্ষী লোক, তিনি রীতিমতো এই টার্গেট ফিক্স করে রেখেছিলেন যে তারেক রহমানকে তিনি বোঝাবেন, যেমন ইউনূসকে বুঝিয়েছিলেন যে ইউনূস তার মেয়াদের শেষে প্রয়োজনে জাতিসংঘ মহাসচিব হতে পারবেন এবং এই জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তদবিরও করা শুরু হয়েছিল ইউনূস আমলে। ঠিক তেমনি তিনি তারেক রহমানকে বুঝিয়েছেন যে আমেরিকাকে যা দিয়েছে ইউনূস সরকার এবং খলিলুর রহমান যে ধরনের সমঝোতা করেছেন এই সময়টায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, কাজে মার্কিন যুক্তরাষ্ট্রের ভীষণ ঘনিষ্ঠ হয়ে উঠেছেন তিনি। আর বিএনপি সরকারও যেহেতু মার্কিন সেই চুক্তিতে রাজি হয়েছে এবং রাজি হওয়ার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু জামায়াতে ইসলামী আর বিএনপির মধ্য থেকে বিএনপিকেই পছন্দ করে নিয়েছে এবং শেষ পর্যন্ত তারেক রহমানকে দেশে ফিরিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছে, কাজেই
খলিলুর রহমান বলছিলেন যে তিনি যেমন লন্ডনে সেই 2025-এর জুন থেকে তারেক রহমানের সঙ্গে আন্তর্জাতিক পক্ষগুলোর বিশেষ করে আমেরিকার যোগাযোগ স্থাপন করে দিয়েছেন এবং আমেরিকাকে রাজি করিয়েছেন তাকে প্রধানমন্ত্রী বানাতে, জামাতের ওপর তাকেই চুজ করতে, ঠিক তেমনি ভাবে খলিলুর রহমান তারেক রহমানকে বুঝিয়েছেন যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন একটা পরিস্থিতিতে আছেন, মানে এমন একটা মাখামাখির সম্পর্কে আছেন যে তারেক রহমান যে মার্কিন যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত ভিসায় সেটা যেমন তিনি সরিয়ে নিতে পারবেন, তেমনি এই সেপ্টেম্বরে যখন সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের একজন প্রতিনিধি বসবেন তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শুধু যে কালো তালিকাভুক্ত হলেও জাতিসংঘের সাধারণ পরিষদে যেতে পারবেন তাই নয়, এরই আগে তিনি ভিসার কালো তালিকা সরিয়ে নিয়ে তারেক রহমানের ওয়াশিংটন ভিজিটেরও একটা ব্যবস্থা করবেন। এই কথা দিয়ে খলিলুর রহমান নিজের জন্য এমন একটা সম্মানজনক সেফ এক্সিট বানিয়ে নিয়েছেন বটে, কিন্তু বাংলাদেশের জন্য কিংবা বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য কিচ্ছু এখনো জোটেনি। ভারতের সঙ্গে সম্পর্কটা ঠিক হয়নি। ভারতও খলিলুর রহমানকে এই সরকারে পররাষ্ট্রমন্ত্রী বানাতে ভীষণ উদ্যোগী ভূমিকা নিয়েছিল, কারণ অজিত দোভাল, এস জয়শঙ্কর, ইউনুস আমলেও যেহেতু শুধুমাত্র এই ব্যক্তির সঙ্গে যোগাযোগ রেখেছেন দিল্লিতে ডেকে নিয়ে কিংবা দোহায় ডেকে নিয়ে, কাজেই তারা ভেবেছিলেন এই ব্যক্তি এই সরকারে থাকলে তাদের একটা যোগাযোগের চ্যানেল স্থাপনে সুবিধা হবে। কিন্তু খলিলুর রহমান এস জয়শঙ্করের সঙ্গে কথা বলতে ভারত গেছেন, তারপর একটা আঞ্চলিক বৈঠকে এস জয়শঙ্করের পাশে প্রায় 8 ঘন্টা প্লেনে জার্নি করে সেই জায়গায় গেছেন, মরিশাসে গেছেন, কিন্তু সেই মরিশাসে গিয়ে কয়েকদিন ধরে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিনিধিদের সঙ্গে সময় কাটিয়েছেন বটে, কিন্তু ভারতের সঙ্গে সম্পর্কটা তারেক রহমান সরকারের একেবারে ঠিক হয়নি। মানে এমনকি তারেক রহমানের জন্য একটা দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণ আনুষ্ঠানিকভাবে ভারতের কাছ থেকে ওই সফর থেকে নিয়ে আসতে পারেননি খলিলুর রহমান। তারেক রহমান চেয়েছিলেন ভারত যখন তাকে ভারতে আমন্ত্রণ জানাতে একরকমের দোনোমনো করছেই, দ্বিধায় ভুগছেই, তিনি একে শিক্ষা দিতে প্রয়োজনে চীনে চলে যাবেন এবং সেজন্য তিনি খলিলুর রহমানকে বলে রেখেছিলেন যে তিনি প্রয়োজনে তিস্তা ব্যারেজের কাজ যে চীনকে দিয়ে দেবেন এ ঘোষণা দিতে একেবারে প্রস্তুত, তবু যাতে চীনে দ্বিপাক্ষিক সফরের মাধ্যমে একটা বিরাট আলোড়ন তোলা দ্বিপাক্ষিক সফর করতে পারেন তারেক রহমান। কিন্তু খলিলুর রহমান চীনকেও এ বিষয়ে রাজি করাতে পারেন নাই, কারণ চীন বলেছে যে খলিলুর রহমান সহ এই সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তিতে রাজি হয়ে গেছে, মানে একেবারে টিন থেকে মাংস থেকে বোয়িং বিমান সবই যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিনতে হয় এই সরকারের, এবং এই সরকার যদি বঙ্গোপসাগরের গুরুত্বপূর্ণ জায়গাগুলো মার্কিন ঘাঁটির জন্য দিয়ে দেয়, মানে আকসা, জিসুমিয়া এসব চুক্তিতে সই করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সেরে ফেলে, তাহলে চীন মোটেও তিস্তা ব্যারেজের মতো বিরাট প্রকল্পে বাংলাদেশে বিনিয়োগ করে পাশে দাঁড়াতে চায় না। আর তিস্তা না পেলে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সফরে চীনে নিয়ে যাওয়ার, মানে এই মুহূর্তে বিশ্বে যখন এমন পরিস্থিতি সকলে চীনকে চায়, ভারতও চায়, আমেরিকাও চায়, ট্রাম্পও যাচ্ছেন, মোদিও সম্পর্ক আরো ভালো করতে চাইছেন, তখন তো চীনের অন্তত তারেক রহমানকে কোনো প্রয়োজন নাই। কাজেই এখন তারেক রহমানকে সম্ভবত একটা ম্যারে মালয়েশিয়া সফর করে তার দ্বিপাক্ষিক সফরের বিষয়টা শুরু করতে হচ্ছে। তার মানে খলিলুর রহমান নিজের একটা সম্মানজনক সেফ এক্সিট ঠিক করেছেন বটে, কিন্তু ইউনুসকে যেমন জাতিসংঘ মহাসচিব বানাতে পারেন নাই, তেমনি না এখন পর্যন্ত তারেক রহমানের একটা সসম্মান মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার ব্যবস্থা করতে, তাকে কালো তালিকা থেকে সরানোর ব্যবস্থা করতে পেরেছেন না ভারত না চীন, কোথাও একটা দ্বিপাক্ষিক সফরের ব্যবস্থা করতে পেরেছেন।
উল্টো দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অবস্থাটা এমন রেখে যাচ্ছেন খলিলুর রহমান, যিনি কিনা 1 বছরের জন্য ছুটিতে চলে যাচ্ছেন। 1 বছর পর যদি তারেক রহমান সরকার টেকে, তাহলে তিনি আবার ফিরে সসম্মানে মহা আরামে পররাষ্ট্রমন্ত্রী হয়ে বসবেন। না হলে তিনি আমেরিকা চলে যাচ্ছেন। ইউনূস সরকারের আমলেও তিনি আমেরিকা থেকে উড়ে এসেই জুড়ে বসেছিলেন। কাজে নিজের বাড়িতেই তিনি নিজে ফিরে যাচ্ছেন 1 বছরের জন্য, সরকারকে এমন অবস্থায় রেখে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে তারেক রহমান সরকারের আর কিচ্ছু দেওয়া বাকি নাই। আর মার্কিন যুক্তরাষ্ট্র যখন বুঝেছে যে এই সরকারটাকে তারা বসিয়েছে, এমন একটা পুতুল সরকারকে, যেই সরকারের প্রধানমন্ত্রী পর্যন্ত দেশে ফিরতে পারবেন কিনা 17 বছরের নির্বাসন শেষে, সেটা তাদেরকে নির্ধারণ করে দিয়ে, তাদের ব্যবস্থা করে, তাদের নির্বাচনটা সাজিয়ে তাকে নির্বাচিত করতে হয়েছে, তখন এই প্রধানমন্ত্রী জানেন তাকে টিকতে হলে মার্কিন যুক্তরাষ্ট্র যা বলবে তাই করতে হবে। এ কারণে এখন বাংলাদেশের ওপর আবার নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রমের মাধ্যমে তৈরি পণ্যের বাণিজ্য রোধে ব্যর্থ হয় বাংলাদেশ সহ 60টি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এবং এই সিদ্ধান্ত যদি বাস্তবায়ন হয়, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া পণ্য, বিশেষ করে বাংলাদেশের পোশাক শিল্প, মানে যেটা আসলে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া পণ্যের মধ্যে শীর্ষে অবস্থান করে, সেই পণ্য বিরাট ক্ষতির মুখে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র বলছে বাংলাদেশ জোরপূর্বক শ্রমের মাধ্যমে কারখানাগুলোতে কাজ করায় এবং সেজন্য 10 থেকে 12.5% পর্যন্ত শুল্ক নাকি আরোপ করা হতে পারে। ভাবেন, এই খলিলুর রহমান, রজার খলিল, তিনি যেই চুক্তিটা ইউনূস আমলে করিয়েছেন বাংলাদেশকে দিয়ে, মানে যেই চুক্তি করবার পর সুতা থেকে, বোয়িং বিমান থেকে, জ্বালানি তেল থেকে শুরু করে মাংস সবই কিনতে হবে যুক্তরাষ্ট্র থেকে, যত দাম প্রয়োজন তত দাম দিয়েই, সেই চুক্তি করার পর খলিলুর রহমান ওই যে ট্রাম্পের আরোপিত পাল্টা শুল্ক, সেটা 20% থেকে মাত্র 19% নামিয়ে আনতে পেরেছিলেন। মানে 1% শুল্ক কমানোর জন্য পুরো দেশটাকে বেচে দিয়ে এসেছিলেন খলিলুর রহমান। আর এখন কিনা মার্কিন যুক্তরাষ্ট্র, খলিলুর রহমান যখন পালিয়ে বাঁচছেন, সেফ এক্সিট নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বসছেন বাংলাদেশের পতাকা হাতে, তখন বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্র বলছে 10 থেকে 12.5% শুল্ক তারা আরো আরোপ করতে যাচ্ছে। কাজেই তারেক রহমান সরকার এমন বিপদে পড়েছে যে এই সরকার ভারত, চীন, আমেরিকা এসবের টানা পড়েনে যদি বা না পড়ে যায়, তাহলে এই যে এই ভয়াবহ অর্থনৈতিক ধাক্কা, সেটা সামাল দিতে না পেরেই পড়ে যাবে কিনা সেটা বলা মুশকিল। মানে এর মধ্যে তো এই সরকার কথা দিয়েছে 45,500 কোটি টাকা ব্যয়ে বোয়িং বিমান কিনবে তারা। কাজেই খলিলুর রহমান 1 বছরের জন্য পররাষ্ট্রমন্ত্রী পদ থেকে ছুটি নিয়ে নিজের বাড়ি আমেরিকায় চলে যাচ্ছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি সেজে। সেটা আসলে ছুটি নয়, আসলে পলায়ন। যদি তারেক রহমান সরকার 1 বছর টেকেন, তাহলে নিশ্চয়ই তিনি ফিরে এসে পররাষ্ট্রমন্ত্রী পদে বসবেন। কিংবা কে বলতে পারে, যদি তারেক রহমান সরকার না টেকেন, তাহলে যে সরকার আসবেন সে সরকারে 1 বছর পরে কি চমকপ্রদ পদ নিয়ে ফেরেন খলিল